নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে বাঙালি ফাইন্যান্স শেখা ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। লাস্ট ভিডিওতে আমি কোনো কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন কি তার উপর বিস্তারিত আলোচনা করেছি। তোমরা যদি এখনও সেই ভিডিওটি দেখে না থাকো তাহলে তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে ওখানে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক থেকে ভিডিওটি দেখে নিতে পারো। আর এই ভিডিওটিতে আমি কোনো কোম্পানির একটি শেয়ারের তিনটে ভ্যালু অর্থাৎ ফেস ভ্যালু, মার্কেট ভ্যালু, বুক ভ্যালু সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব এবং সবশেষে আমি কোনো কোম্পানির বুক ভ্যালু, মার্কেট ভ্যালু, ফেস ভ্যালু এই ডেটাগুলো কী করে ক্যালকুলেট করতে হয় সেটা তোমাদের দেখিয়ে দেবো। তবে ভিডিওটিতে আগে যাওয়ার আগে তোমাদের সবাইকে আমি একটা রিকোয়েস্ট করবো যে তোমরা অনেকেই দেখছি যে ভিডিওটি দেখছো অথচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না। সেই সমস্ত বন্ধুদের আমি রিকোয়েস্ট করবো যে ভিডিওটি দেখার পর তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। কেননা এর আগে আমি অনেকবার বলেছি যে এই চ্যানেলটি একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে বানানো হয়েছে। আমাদের বাঙালি কমিউনিটিকে ফাইন্যান্সের ব্যাপারে, ফাইন্যান্সের ওয়ার্ল্ডের সম্পর্কে আপলিফ্ট করার জন্য এই চ্যানেলটি বানানো হয়েছে। তাই তোমাদের সবার কাছে আমার অনুরোধ রইল যে তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি দেখার পর লাইক কমেন্ট করতে ভুলবে না। চলো আর দেরি না করে আমরা দেখে নিই যে কোনো কোম্পানির একটি শেয়ারের ফেস ভ্যালু বলতে কি। চলো তাহলে ফেস ভ্যালু ব্যাপারটি একটি উদাহরণের সাহায্যে বুঝে নিই। আমরা জানি যে কোনো বিজনেস স্টার্ট করতে হলে ক্যাপিটালের প্রয়োজন হয়। আমি ধরে নিলাম এ আর বি একটি বিজনেস স্টার্ট করে এবং বিজনেস সে XYZ নামে একটি কোম্পানি এস্টাবলিশ করে স্টার্ট করে, ঠিক আছে। আর ধরে নিলাম যে XYZ কোম্পানিটি সাইকেল ম্যানুফ্যাকচার করে, অর্থাৎ কোম্পানিটি সাইকেল ম্যানুফ্যাকচারিং বিজনেসের সঙ্গে ইনভলভ আছে। আর XYZ কোম্পানিটি এ 15 লাখ টাকা এবং বি 15 লাখ টাকা দুজনের সমান পরিমাণ টাকা দিয়ে স্টার্ট করে, ঠিক আছে। অর্থাৎ যেহেতু এ আর বি সমান পরিমাণ ক্যাপিটাল দিয়ে XYZ কোম্পানিটি স্টার্ট করে, তাই তাদের যে অংশীদারের মানে শেয়ারের পরিমাণ সেটাও সমান হবে। অর্থাৎ XYZ কোম্পানিতে এ এর 50% এবং বি এর 50% করে শেয়ার থাকবে, ঠিক আছে। সো আমি ধরে নিলাম যে ওরা ইনিশিয়াল স্টেজে মানে কোম্পানিটি যখন ওরা এস্টাবলিশ করে, বিজনেসটি স্টার্ট করে XYZ কোম্পানির মাধ্যমে, তখন ওরা ইনফর্মাল ওয়েতে বিজনেস করছিল, অর্থাৎ কোনো রেজিস্ট্রেশন বা কিছু সেরকম করায়নি, নর্মাল পার্টনারশিপ হিসাবেই ওরা বিজনেস করছিল। বিজনেসটি খুব ভালো চললো এবং 7-8 বছর পর ওরা প্ল্যান করলো যে এবার আইপিও লঞ্চ করতে হবে। আইপিও লঞ্চ করতে গেলে প্রথম কাজ কোম্পানিটিকে পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে কনভার্ট করতে হবে। অর্থাৎ XYZ কোম্পানিটিকে প্রথমে রেজিস্ট্রেশন করাতে হবে অ্যাজ এ পাবলিক লিমিটেড কোম্পানি। আমি এর আগে শেয়ার বাজার কীভাবে কাজ করে ওখানটায় কিছুটা হিন্ট দিয়েছিলাম যে যখন একটি কোম্পানিতে ইনভেস্টারের নাম্বার 200-র বেশি হয়ে যাবে তখন কোম্পানিটিকে অ্যাজ এ পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে রেজিস্টার করাতে হবে। তারপরই তোমরা পাবলিককে মানে কোনো কোম্পানির শেয়ার ইস্যু করতে পারবে। সো আমি ধরে নিলাম যে XYZ কোম্পানিটি যখন পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে এস্টাবলিশ করাবে এ আর বি, তখন ওদেরকে দুটো ডকুমেন্ট প্রিপেয়ার করতে হয়। একটা হচ্ছে MOA আর একটা হচ্ছে AOA। এটাও আমি বলেছিলাম ওই শেয়ার বাজার কী করে কাজ করে ওই ভিডিওটিতে। MOA হচ্ছে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন আর AOA হচ্ছে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন। এই যে MOA যে ডকুমেন্টটি, এটাকে মানে চার্টার অফ দ্য কোম্পানিও বলা হয়, চার্টার অফ দ্য কোম্পানি। মানে বেসিক্যালি MOA আর AOA এই দুটো ডকুমেন্টই মানে কোম্পানির সংবিধান ধরতে গেলে, মানে কোম্পানিটি কীভাবে কাজ করবে, কোম্পানির যে লিমিটেশনসগুলো সব এই দুটো ডকুমেন্টে মেনশন করা থাকে। একটি কোম্পানিকে যখন রেজিস্টার করানো হয় ওই মোমেন্টে কোম্পানির যে ফাউন্ডার আছে তারা ওই MOA এবং AOA ডকুমেন্টটি প্রিপেয়ার করে এবং ওই ডকুমেন্টে কিছু কিছু তথ্য প্রোভাইড করতে হয়। যেমন MOA ডকুমেন্টটিতে 6টি সেখানে 6টি ক্লজ মেনশন করতে হয়। 6টি ক্লজ কিছুই নয়, ক্লজ আসলে হচ্ছে 6টি তথ্য প্রোভাইড করতে হয়। যেমন একটা রেজিস্টার্ড অফিসের অ্যাড্রেস দিতে হয়, তারপর কোম্পানির নাম দিতে হয়, প্লাস একটা ক্লজ হচ্ছে এখানে অথরাইজড ক্যাপিটালের ডিটেল দিতে হয় ওই MOA ডকুমেন্টটিতে, অথরাইজড ক্যাপিটাল। আবার এই অথরাইজড ক্যাপিটালের একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা হচ্ছে নাম্বার অফ অথরাইজড শেয়ার্স ইনটু প্রত্যেকটি অথরাইজড শেয়ারের একটি ভ্যালু প্রোভাইড করা হয়। অর্থাৎ ফার্স্ট টাইম যখন কোম্পানি
রেজিস্ট্রেশন হচ্ছে তখন প্রত্যেকটি অথরাইজ শেয়ারের একটা ভ্যালু প্রোভাইড করা হয়, সেই ভ্যালুটি হচ্ছে ফেস ভ্যালু, অর্থাৎ ফেস ভ্যালু। এবার ধরো আমি উদাহরণস্বরূপ বলছি যে আমি ধরে নিলাম যে XYZ কোম্পানিটি ARB যখন XYZ কোম্পানিটিকে রেজিস্ট্রেশন করায় তখন তারা ডিসাইড করে যে আমাদের কোম্পানির অথরাইজড ক্যাপিটাল হবে 30 লাখ এবং ওই অথরাইজড ক্যাপিটালের মধ্যে যতগুলি শেয়ার ইস্যু করা হবে প্রত্যেকটি শেয়ারের ফেস ভ্যালু হবে 10 টাকা, অর্থাৎ @10, ঠিক আছে। তাহলে আমি বললাম যে তোমাদের যে অথরাইজড ক্যাপিটালের ফর্মুলা হচ্ছে, অথরাইজড ক্যাপিটালের মানে এই ফর্মুলাটা আমি ইউজ করছি এখানে, ফর্মুলা হচ্ছে নাম্বার অফ অথরাইজড শেয়ার ইন্টু ফেস ভ্যালু। ফেস ভ্যালু আমি 10 টাকা ধরে নিলাম এখানটায় 10, অর্থাৎ এখানে নাম্বার অফ অথরাইজড শেয়ার হচ্ছে কত হবে, এটাকে যদি আমি 30কে যদি আমি 10 দিয়ে ডিভাইড করি তাহলে হয়ে যাবে 3, অর্থাৎ 3 লাখ। অর্থাৎ XYZ কোম্পানিটি ম্যাক্সিমাম 3 লাখ শেয়ার ইস্যু করতে পারবে। অর্থাৎ এই পুরো বিষয়টিকে যদি আমি সামারাইজ করি তাহলে বলবো যে যখন একটি কোম্পানির রেজিস্ট্রেশন হয় তখন কোম্পানির যে ফাউন্ডাররা আছে, কো ফাউন্ডার অথবা ফাউন্ডার, তাদেরকে MOA ডকুমেন্টটিতে অথরাইজড ক্যাপিটালের একটা অ্যামাউন্ট মেনশন করতে হয়। ওই অথরাইজড ক্যাপিটালই কোম্পানিটিকে বাইন্ড করে দেয় যে কোম্পানিটি ম্যাক্সিমাম কত শেয়ার ইস্যু করতে পারবে এবং ওই প্রত্যেকটি শেয়ারের একটা প্রাইস ফিক্স করা হয়, যে প্রাইসটিকে বলা হয় ফেস ভ্যালু। যখন কোম্পানি IPO ইস্যু করে, ঠিক আছে, IPO ইস্যু করার সময় তোমরা কিন্তু যে তোমাদের শেয়ার IPO ইস্যুর সময় তোমাদের শেয়ার পারচেজ করতে হলে একটা প্রাইস পে করতে হয়, ঠিক আছে। ধরো আমি এই XYZ কোম্পানির উদাহরণ ক্ষেত্রেই বলছি, আমি ধরে নিলাম যে XYZ কোম্পানি IPO ইস্যু করার সময় প্রত্যেকটি শেয়ারের দাম ফিক্স করে 150 টাকা। অর্থাৎ একটি ওই প্রত্যেকটি শেয়ারের নমিনাল ভ্যালু হচ্ছে 10 টাকা, এই ফেস ভ্যালুকে নমিনাল ভ্যালু বলা হয়। আর তোমাদেরকে প্রত্যেকটা শেয়ার কেনার জন্য 140 টাকার একটা প্রিমিয়াম পে করতে হচ্ছে। ওকে, এটা শুধুমাত্র এই XYZ কোম্পানির যে উদাহরণটি বললাম এটা কোনো স্পেশাল কেস নয়, প্রত্যেকটি কোম্পানির ক্ষেত্রেই কোম্পানির যখন IPO লঞ্চ হয়, IPO ইস্যু হয়, তখন IPOর সাবস্ক্রাইবাররা ওদেরকে প্রত্যেককে একটা প্রিমিয়াম পে করতে হয়, যেটাকে শেয়ার প্রিমিয়াম বলা হয়, ঠিক আছে। সেই প্রিমিয়াম পের মাধ্যমে ওরা কোম্পানির শেয়ার পারচেজ করে থাকে। তবে এখানে তোমাদেরকে কিছু জিনিস মানে জেনে রাখতে হবে ফেস ভ্যালু সম্পর্কে। নাম্বার 1, ফেস ভ্যালু সবসময় ফিক্সড থাকে, ফেস ভ্যালু মানে ফিক্সড থাকে, কোনো শেয়ারে ফেস ভ্যালু চেঞ্জ হয় না। চেঞ্জ কখন হয়? চেঞ্জ হয় যখন কোম্পানি শেয়ার স্প্লিট করলো। শেয়ার স্প্লিট ব্যাপারটি আমি পরে আরও ভালো করে বোঝাবো, একটা ভিডিও বানাবো। শেয়ার স্প্লিট হলো হয়তো 1:2, 1:1 এরকম রেশিওতে কোম্পানি শেয়ার স্প্লিট করে। ওই শেয়ার স্প্লিটের সময় কোম্পানির ফেস ভ্যালু একমাত্র চেঞ্জ হয়। অর্থাৎ হ্যাঁ, তো এখানে আমি একটা জিনিস বলে রাখি যে আমাদের যে ইন্ডিয়াতে কোনো কোম্পানির একটি শেয়ারের ফেস ভ্যালু সাধারণত 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা এবং কিছু কিছু ক্ষেত্রে 100 টাকাও ধরা হয়ে থাকে। ওকে, এইবার যখন ফেস ভ্যালু আমি ধরে নিলাম যে 1:1 রেশিওতে কোনো কোম্পানি তার ফেস ভ্যালুকে স্প্লিট করলো এবং কোম্পানিটির স্প্লিটের আগে ফেস ভ্যালু ছিল 10 টাকা। তো এবার যখনই কোম্পানি 1:1 রেশিওতে ফেস ভ্যালু স্প্লিট করবে তখন সেটা মানে অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ ₹5 টাকা হয়ে যাবে। সো একমাত্র যখন স্প্লিট করা হয় কোম্পানির শেয়ার তখনই ফেস ভ্যালু চেঞ্জ হয়। নাম্বার 2, কোম্পানি যখন ডিভিডেন্ড অ্যানাউন্স করে সেই ডিভিডেন্ডের পেমেন্ট কিন্তু
ফেস ভ্যালুর উপর হয়। ডিভিডেন্ড পেমেন্টের ক্যালকুলেশন কিন্তু ফেস ভ্যালুর উপর হয়। অর্থাৎ আমি ধরে নিলাম যে একটি কোম্পানি অ্যানাউন্স করলো যে 25% ডিভিডেন্ড দেবে ওরা, ওকে, 25% ডিভিডেন্ড, এবং কোম্পানিটির প্রত্যেক শেয়ারের ফেস ভ্যালু হচ্ছে ₹10, ওকে। এবার ধরুন আপনার কাছে 100টি শেয়ার আছে, এবার আপনাকে হিসেব করতে হবে যে আপনি কত টাকা পাবেন অ্যাজ এ ডিভিডেন্ড। সো ডিভিডেন্ড ক্যালকুলেশন এরকম হবে, মানে শেয়ার পিছু ডিভিডেন্ড, मतलब পার শেয়ার ডিভিডেন্ড সবসময় ফেস ভ্যালুর উপর ক্যালকুলেট হয়। কোম্পানিটি ফেস ভ্যালু হচ্ছে $10, ওকে, $10 25%। তাহলে এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আসবে ₹2.5, অর্থাৎ প্রত্যেক শেয়ার পিছু কোম্পানি ₹2.5 করে ডিভিডেন্ড দিচ্ছে। এবার যেহেতু আপনার কাছে 100টি শেয়ার আছে, তাই 100 × 2.5 হবে আপনার টোটাল ডিভিডেন্ডের পরিমাণ, টোটাল ডিভিডেন্ড। তাহলে আশা করি আপনি বুঝে গেলেন যে কোম্পানিটির ফেস ভ্যালু কোম্পানিটির ডিভিডেন্ডের যে পরিমাণ সেটা ক্যালকুলেট করতে সাহায্য করে। সো ফেস ভ্যালু সম্পর্কে এই দুটো তথ্য আপনাদের খুব ভালো করে জেনে রাখা উচিত, তাই আমি এই জিনিসটাকে শেয়ার করে দিলাম। সো আশা করি আপনারা ফেস ভ্যালু ব্যাপারটি ভালো করে বুঝতে পেরেছেন এবং ফেস ভ্যালুর ইম্পর্টেন্স কী, ফেস ভ্যালু কী কাজে ইউজ করা হয় সে ব্যাপারটিও বুঝতে পেরেছেন। ঠিক আছে, এবার আমরা চলুন পরে দুটো টপিক অর্থাৎ মার্কেট ভ্যালু এবং বুক ভ্যালু, ওই দুটো ভ্যালু সম্পর্কে দেখে নিই, এবং এটাও দেখে নেব সাথে সাথে এটাও দেখে নেব যে ফেস ভ্যালু থেকে মার্কেট ভ্যালু এবং বুক ভ্যালু কতটা ডিফারেন্ট। মার্কেট ভ্যালু ব্যাপারটি দেখুন, পুরো নাম থেকেই বোঝা যাচ্ছে যে মার্কেট ভ্যালু ব্যাপারটি কী। একটি শেয়ারের মার্কেটের যে ভ্যালু সেটাই হচ্ছে শেয়ারের মার্কেট ভ্যালু, অর্থাৎ একটি শেয়ারের যে মার্কেট প্রাইস সেই মার্কেট প্রাইসই কিন্তু একটি শেয়ারের মার্কেট ভ্যালু। যখন কোনো কোম্পানি তার আইপিও লঞ্চ করে, আইপিও লঞ্চের পর সবাইকে শেয়ার ইস্যু করা হয়, যারা যারা অ্যাপ্লাই করে, যারা যারা আইপিও পেয়ে যায় তাদেরকে শেয়ার ইস্যু করা হয়। আইপিও ইস্যুর পর যারা যারা আইপিও লট পেয়ে থাকেন তাদের অ্যাকাউন্টে শেয়ার ট্রান্সফার করে দেওয়া হয়, এবং তারপর স্টক এক্সচেঞ্জে শেয়ারের লিস্টিং হয়। ঠিক আছে, লিস্টিং হওয়ার পর শেয়ার সেকেন্ডারি মার্কেটে চলে আসে, এবং তখন যারা আইপিও পেয়ে থাকে তারা জেনারেলি কী করে যে শেয়ারগুলোকে সেল করে, অথবা অনেকে হোল্ডও করে রাখে। তো এবার বাই এবং সেল, এই যে একটা সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, এই ডিমান্ডের উপর ভিত্তি করে একটি শেয়ারের প্রাইস কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়ে থাকে, অর্থাৎ শেয়ারের একটি মার্কেট ভ্যালু কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়ে থাকে। ঠিক আছে, তো একটি শেয়ারের মার্কেট ভ্যালু বলতে জেনারেলি শেয়ারের যে মার্কেট প্রাইস সেটাকেই বোঝানো হয়ে থাকে, অর্থাৎ মার্কেট ভ্যালু বা মার্কেট প্রাইস কিন্তু কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়ে থাকে, ডিপেন্ডিং আপন সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। অপরদিকে আমরা পেলাম যে ফেস ভ্যালু যেটা আছে, ফেস ভ্যালু কিন্তু ফিক্সড থাকে, এটা চেঞ্জ হয় না, এটা ইরেসপেক্টিভ অফ সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। শুধুমাত্র মার্কেট ভ্যালুই সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের উপর ভিত্তি করে চেঞ্জ হয়ে থাকে। কোনো কোম্পানির একটি শেয়ারের মার্কেট ভ্যালু কোম্পানিটির যে শেয়ার বাজারে যে ভ্যালু তা ডিনোট করে। এই মার্কেট ভ্যালুর উপর ভিত্তি করেই কিন্তু মার্কেট ক্যাপিটালাইজেশন ক্যালকুলেট করা হয়। তাহলে আশা করি যে মার্কেট ভ্যালু ব্যাপারটি আপনারা খুব বুঝে গেছেন সহজেই, কেন কি মার্কেট ভ্যালুতে সেরকম কিছু নেইও বলার মতন। একটি শেয়ারের যা মার্কেট প্রাইস সেটাই তার মার্কেট ভ্যালু। এবার আমি আপনাদেরকে 3 নম্বর যেটা বুক ভ্যালু, সেই বুক ভ্যালু সম্পর্কে বলব। তাহলে আমরা দেখলাম যে কোনো কোম্পানির একটি শেয়ারের মার্কেটে যে ভ্যালু, সেই ভ্যালুটি হচ্ছে কোম্পানিটির শেয়ারের মার্কেট ভ্যালু। ঠিক তেমনিভাবে প্রত্যেকটি কোম্পানির একটি শেয়ারের যে বুকস অফ অ্যাকাউন্টস অর্থাৎ ব্যালেন্স শিট অনুযায়ী একটা ভ্যালু হয়ে থাকে, সেই ভ্যালুটা হচ্ছে কোম্পানিটির বুক ভ্যালু। সাধারণত কী হয় যে প্রত্যেক ফাইন্যান্সিয়াল ইয়ারের এন্ডে একটি কোম্পানিকে কিছু ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট প্রিপেয়ার করতে হয়, যেমন ব্যালেন্স শিট। 2 নম্বর হচ্ছে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট। 3 নম্বর হচ্ছে ক্যাশ ফ্লো।
ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। এই তিনটিকে বলা হয় সো আশা করি বুক ভ্যালু ব্যাপারটি আমি সংক্ষেপে আপনাদের বোঝাতে পেরেছি। এরপরও যদি আপনার বুক ভ্যালু, ফেস ভ্যালু, মার্কেট ভ্যালু সম্পর্কে কোনো কোয়েশ্চেন থাকে আপনি প্লিজ কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই রিপ্লাই করব। আমি ভেবেছিলাম যে এই ভিডিওতেই মার্কেট ভ্যালু এবং বুক ভ্যালুর মধ্যে পার্থক্য এবং বুক ভ্যালুর ক্যালকুলেশন কীভাবে করতে হয় সেটা একটি লাইভ এক্সাম্পল দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। বাট দেখলাম ভিডিওটি অলরেডি অনেকটা লম্বা হয়ে গেছে, তাই এই ভিডিওতে আমি শেয়ার করছি না। এই ভিডিওর পরের একটা পার্ট আমি বানাবো, সেটা খুব ছোট্ট করে বানাবো। সেখানে আমি বুক ভ্যালুর কী করে ক্যালকুলেশন করতে হয় সেখানে আমি সেটা দেখিয়ে দেবো একটি শেয়ারের উদাহরণের মাধ্যমে।
ভিডিওটিকে আর লম্বা না করে আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। খুব তাড়াতাড়ি আমি আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।